বাংলা বাঙালি নিয়ে এই মুহূর্তে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বাইরে নাকি অত্যাচারিত হচ্ছেন বাঙালিরা। আজ বৃষ্টির মধ্যে কয়েক কিলোমিটার হেঁটেও ফেলেছেন তিনি, খুব ভালো কথা। কিন্তু সত্যিই কি বাঙালি, বাংলার অস্মিতা নিয়ে তিনি ভাবেন? মানে গোটা তৃণমূল দলটাই কি বাঙালিদের কথা ভাবে, নাকি দেশ জুড়ে ছড়িয়ে পড়া রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচাতেই আজ মরিয়া হয়ে পথে নামলেন মুখ্যমন্ত্রী? নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ড বাংলা প্রেম নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথমেই আসা যাক বাংলার বৌদ্ধিক এবং সাংস্কৃতিক দিকটার বিষয়ে। আমরা বাঙালিরা অন্তত নিজেদের শিক্ষিত, পড়তে ভালোবাসা সম্প্রদায়, সাহিত্যপ্রেমী সম্প্রদায় হিসেবে মনে করে থাকি। সেই বাঙালিকে ধীরে ধীরে উর্দু গেলানোর চেষ্টা করা হচ্ছে। কিভাবে? পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকে বাংলা শব্দের পরিবর্তে হুবহু উর্দু শব্দগুলো ঢুকে যাচ্ছে। যেমনটা আগেও বলেছিলাম, জল হয়ে যাচ্ছে পানি, পিসির জায়গায় ফুফা, রামধনু হয়ে যাচ্ছে রংধনু। ফিরহাদ হাকিম, মানে আমাদের মহানাগরিক মেয়র ফিরহাদ হাকিম, তিনি প্রকাশ্যে বলছেন তিনি চান একদিন পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দু ভাষায় কথা বলুক এবং ভারত একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত হোক। এ তো সরাসরি হুমকি ভারতের সার্বভৌমত্বের প্রতি, পশ্চিমবঙ্গের ভাষার প্রতি। ওয়াকফ বিলের নামে প্রতিবাদ আন্দোলন নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েক মাস আগেরই ঘটনা। সেই আন্দোলনের প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন ভাষায় ভাষণ দিয়েছিলেন জানেন? তিনি বাংলা ভাষা ব্যবহার করেননি, তিনি ভাষণ দিয়েছিলেন হিন্দিতে। কেন বলুন তো? এই তো কামারহাটি পুরসভার আশেপাশে তৃণমূলের যে অফিসগুলো রয়েছে, এছাড়াও তৃণমূলের যত ছোট ছোট স্থানীয় দলীয় কার্যালয় রয়েছে, সেখানে কেবলমাত্র হোর্ডিংয়ে যে ভাষা ব্যবহার হয় সেটা হচ্ছে উর্দু। মানে বাঙালির রাজ্য, বাংলার রাজ্য, যে বাংলার অস্মিতা রক্ষা করার জন্য, যে বাংলা ভাষায় কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত মরিয়া, সেই রাজ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ের হোর্ডিংগুলো কেন উর্দুতে লেখা? দাড়িভিটের রাজেশ তাপসকে মনে আছে আপনাদের? দুটো ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া ছিল, তাদের প্রতিবাদ ছিল স্কুলে জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। ফলাফল, গুলি খেয়ে মরতে হয়েছিল তাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পারভিন নামে একজন শিক্ষিকা প্রভু জগন্নাথের ছবি আঁকার জন্য একটা প্রাথমিক স্কুলের পড়ুয়াকে শাস্তি দিয়েছিল। আপনারা জানলে হয়তো অবাক হবেন, আমি নিশ্চিত অনেকেই এটা জানেন না এই বিষয়টায়। ভীষণ অবাক হবেন আপনারা জানলে যে 2012 সাল থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার ঠিক পরপর উর্দু ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বিশ্বাস না হলে আপনারা ওয়েবসাইট ঘেঁটে দেখতে পারেন। আজকের দিনে তো সব কিছুই জলবৎ তরলং, সবার কাছে সমস্ত তথ্য রয়েছে, একটু ঘেঁটে দেখতে পারেন আপনারা। শুধু ভাষার এই যে বিকৃতি হচ্ছে তা কিন্তু নয়, বাঙালির মনীষী, গর্বের বিপ্লবীদেরও বিকৃত ইতিহাস লেখা হচ্ছে, মানে তাদেরকে বিকৃত করে দেখানো হচ্ছে। তৃণমূলের জাদুকাঠির ছোঁয়ায় বিপ্লবীরা হয়ে যাচ্ছেন সন্ত্রাসবাদী, আর শেখ শাহজাহান, আরাবুল ইসলাম, অনুব্রত মণ্ডলের মতন দুর্বৃত্ত লুম্পেনরা হয়ে যাচ্ছে বীর বিপ্লবী। এটাই তো অনুপ্রেরণা, তাই না? আর শুধু ইতিহাস বিকৃতি নয়, তৃণমূলের গুন্ডারাজের হাত থেকে তো রেহাই পাননি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেটা ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে। আর যে আসামকে গালি দেন মুখ্যমন্ত্রী, মানে এখন গালি দিচ্ছেন, উঠতে বসতে গালি দিচ্ছেন, সেই বিজেপি শাসিত আসামে করিমগঞ্জের নামটা পরিবর্তন করে তারা শ্রীভূমি রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে, মানে এই নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেওয়া, তাকে শ্রদ্ধা জানিয়ে নামকরণ করা হয়েছে শ্রীভূমি। আরও একটা মজার বিষয় বলি, এই 1 বছর আগে, মানে গত বছর সাহিত্য একাডেমি পুরস্কার পাননি কোনো বাঙালি। কেন জানেন? কারণ তাবড় বাঙালি সাহিত্যিকদের বঞ্চিত করে মনোনয়ন হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নামটা দিয়েছিলেন। তার মানে সরকারি হিসেবে খাতায় কলমে এই রাজ্যে এই মুহূর্তে সবথেকে বড় সাহিত্যিক বা সাহিত্য চর্চা করছেন যিনি, তার নাম হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ তো বাংলার সাহিত্য জগতের ঘোর অপমান।
শুধু শিক্ষা দীক্ষা বা সাহিত্য চর্চা বাদ দিলাম, ঠিক আছে, মানে এটা তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, মানে সিপিএম বা ধরুন তথাকথিত সেকুলাররা যে ধরনের বিষয়গুলো নিয়ে বরাবর বলে রুটি কাপড়া মাকান, খাদ্য বস্ত্র বাসস্থান, এই খাদ্য বস্ত্র বাসস্থান তারপরে আসে আপনার স্কুল পঠন পাঠন, হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা, এই সমস্ত বিষয়, সাহিত্য চর্চা, এগুলো তার অনেক পরে আসে। আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মসংস্থান এসবই লুট করছে তৃণমূল। আপনাকে, আপনার পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করে দেদার ঢোকানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। ভোট ব্যাংকের রাজনীতির জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছে তৃণমূল, যার ফলে সার্বিকভাবে কিন্তু জাতীয় নিরাপত্তা বিপদের মুখে পড়ছে। এই অবৈধ অনুপ্রবেশকারীরা সরাসরি তৃণমূল করে, মানে হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই অবাক হবেন এটা শুনলে, এদের মধ্যে অনেকেই তৃণমূলের ভোটে লড়েছেন, পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছেন, তারা বিভিন্ন নেতার আশেপাশে ঘুরেও বেড়ান এবং নেতার সঙ্গে কাজও করেন। কয়েকটা ঘটনা মনে করিয়ে দিই। গত বছর বাংলাদেশে মনে আছে তো, জুলাই আন্দোলন হয়েছিল, সে এক হই হই রই রই ব্যাপার, দ্বিতীয়বারের জন্য বা তৃতীয়বারের জন্য, আমার মনে নেই ঠিক কতবারের জন্য স্বাধীন হলো বাংলাদেশ। তো সেই জুলাই আন্দোলনের একদম মানে নির্ভরযোগ্য, একদম ভাইরাল হয়ে যাওয়া একটি মুখ, সেই মুখ নিউটন দাসের একটা মুখ, মানে ছবি আমরা দেখেছিলাম। সেই নিউটন দাস মানে বাংলাদেশেও থাকেন, আবার তিনি কাকদ্বীপেরও বাসিন্দা, মানে ওই গেছো দাদার মতন, আমি এখানেও আছি ওখানেও আছি। তো এই নিউটন দাস তৃণমূল করে, এবং এই নিউটন দাসের দাবি তৃণমূলের বিধায়ক মন্টুরাম পাখিরা তাঁর সাহায্যে 2014 সালে, সালটা মনে করুন, 2014 সালে ও এই রাজ্যের বাসিন্দা হয়ে যায়, কিন্তু সে বাংলাদেশেরও বাসিন্দা। মানে অনুপ্রেরণার রাজ্যে ডবল ডবল চাকরি হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু ডবল ডবল নাগরিকত্ব তো হয়েছে। ভারতীয় সংবিধানকে একদম কলা গাছ দেখিয়ে, বুড়ো আঙুল দেখিয়ে ডবল ডবল নাগরিকত্ব পেয়েছেন এই সব বাংলাদেশিরা। এবং 2014 সালের পরে 2018 সালে আবারও ওই একই এপিক নম্বর ব্যবহার করে পুনরায় তার নাগরিকত্ব পাওয়া যায়, মানে তার এপিক নম্বর ব্যবহার করে পুনরায় নতুন তাকে ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়। তো এহেন নিউটন দাস কিন্তু একজন নয়, আরও কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। এবারে আসবো তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন রত্না বিশ্বাসের একটা ভিডিওর বিষয়ে। আমার মনে নেই আপনাদের এটা মনে আছে কি না, একটু মনে করিয়ে দিই। একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, মনে আছে, রত্না বিশ্বাসের একটা ভিডিও। তিনি ওপেন ফোরাম থেকে প্রকাশ্যে রীতিমতন বলছিলেন যতজন বাংলাদেশি আছে সবাই কিন্তু জাকিরদার সঙ্গে দেখা করবেন, 3 মাস মাত্র ভোট, একটা ভোটও যেন বাদ না যায়। মনে আছে আপনাদের? ঠিক এরকমভাবেই তিনি বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন বা ভোটার কার্ড তৈরি করে দেওয়ার কথা বলেছিলেন। এবার আরও একটা উদাহরণ দিই, মানে ইনি শুধু তৃণমূল দলটা করেছেন তাই নয়, বা ঝান্ডা ধরেছেন তাই নয়, তিনি রীতিমতন তৃণমূলের টিকিটে পঞ্চায়েত প্রধানও পর্যন্ত হয়ে গিয়েছিলেন। মালদার চাঁচলে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন লাভলি খাতুন। পরবর্তীকালে দেখা যায় তিনি আদতে বাংলাদেশের বাসিন্দা, এবং জনরোষ, সরকারি নথি টথি সমস্ত কিছু ঘেটে ঘুটে অবশেষে তার বাতিল করে দেওয়া হয় অবশ্য, মানে তিনি যে জিতেছিলেন সেই পরিচয়পত্র বা সেই জেতার শংসাপত্র বাতিল হয়ে যায়। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা, যে একজন বিদেশি কিভাবে নির্বাচনে দাঁড়ালেন? শুধু দাঁড়ালেন তাই নয়, তিনি জিতেও গেলেন এবং তিনি শাসক দলের টিকিটেই দাঁড়িয়েছিলেন। মানে এতক্ষণ তো আমরা অনেক কিছু আলোচনা করলাম, এবার যে বিষয়টা নিয়ে আমি বলবো এটা শুনলে অনেকে চমকে যাবেন। শুধুমাত্র এই যে ছোটোখাটো স্তরগুলোতে স্কুল কলেজ লেভেলে ভাষা চেঞ্জ করে দেওয়া বা এই ধরনের জায়গায় জায়গায় অনুপ্রবেশ ঘটানো শুধু নয়, তিনি কিন্তু বাঙালির মেধাকেও বঞ্চিত করছেন। মানে প্রশাসনিক স্তরে, আমলা স্তরে তিনি বাঙালিদেরকে বঞ্চিত করছেন। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক। মমতা বন্দ্যোপাধ্যায় চিফ সেক্রেটারির পদ থেকে সরিয়ে কাকে বসিয়েছিলেন? মনোজ পান্থকে, মনে আছে? তার আগে কিন্তু সুব্রত গুপ্ত বা অত্রি ভট্টাচার্যের মতন একাধিক সিনিয়র অফিসার ছিলেন, তাদেরকে তিনি বাদ দিয়ে, মানে নিয়ম অনুযায়ী হলে তাদেরই আগে হওয়া উচিত, তাদেরকে বাদ দিয়ে তিনি বসিয়েছিলেন মনোজ পান্থকে। কেন? কেন সিনিয়র বাঙালি আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়কে উপেক্ষা করে জুনিয়র অফিসার রাজীব কুমারকে ডিজিপি করা হলো? প্রশ্নগুলো সহজ, আর উত্তর না, কোনো উত্তর নেই, জানি কোনো উত্তর নেই। তবে এসব দেখে শুনে একটা কথা বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হিন্দুদের সামনে ঢাল করে রেখে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের রক্ষা করতে চাইছেন।
বা আরও পরিষ্কারভাবে বললে বলা যায় নিজের ওই 40% ভোট ব্যাঙ্ককে তিনি সিকিওর করতে চাইছেন, যার সিংহভাগটাই অবৈধ অনুপ্রবেশকারী। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আমি রাখছি আপনাদের সামনে, আপনারাও একটু ভাবুন তো। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাঙালি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না? সন্দেশখালী, মুর্শিদাবাদ, আরজিকর, কসবা ল কলেজ, এইসব জায়গায় তো বাংলার মা, বাংলার বোনেদেরই সম্মান লুণ্ঠিত হয়েছিল। তিনি কি একাই বাংলার মেয়ে? বাকিরা কেউ বাংলার মেয়ে নয়? মানে আমি, আপনি যারা দেখছেন ভিডিও, বা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা কেউ বাংলার মেয়ে নন? যেসব এসএসসি শিক্ষকেরা প্রতারণার শিকার হয়েছেন, দিনের পর দিন রাস্তায় বসে রয়েছেন, সেই 26,000 শিক্ষক এরা বাংলার সন্তান নন? এরা বাঙালি নন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলার যুবকদের অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করছেন জীবিকা নির্বাহের জন্য? পরিসংখ্যান বলছে এই মুহূর্তে 40 লক্ষ বাঙালি ছেলেমেয়ে কাজের সূত্রে বাইরে রয়েছে। তারা তাদের ঘর, পরিবার, পরিজন, ভাষা, খাদ্যাভ্যাস, মা, বাবা সবাইকে ছেড়ে বাধ্য হয়েছেন পেটের টানে দুবেলা দুমুঠো খাবারের সন্ধানে বাইরের রাজ্যে চলে যেতে। আরও একটা পরিসংখ্যান বলি, 2011 সালের আগে এই সংখ্যাটা ছিল মাত্র 2.2 লক্ষের কাছাকাছি, মানে 2 লাখের কিছু বেশি মানুষ পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। স্কুল কলেজগুলোতে যা বাঙালি সমাজের ভিত্তি, মানে যেখান থেকে পঠন পাঠন শুরু হয়, সেগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরকারি স্কুলে পঠন পাঠন প্রায় শূন্য, সরকারি স্কুলের সংখ্যাও কমছে হু হু করে। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরেও নিই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সত্যি বলছেন, মানে তিনি বাঙালির জন্য খুবই ভাবছেন, তিনি বাঙালির অস্মিতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে গিয়েছেন, তাহলে একটা কথা বলুন তো, কেন বাঙালিদের ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশার মতো রাজ্যে শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে? সেগুলোকে তো আমরা একসময় পিছিয়ে পড়া রাজ্য বলে জানতাম। আমরা বরাবর বলতাম যে ওড়িশা থেকে লোকে এখানে কাজে আসে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে মাইগ্রেট করে লোকজন বাংলায় কাজে আসে। এখন কেন উল্টোটা হচ্ছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দুর্নীতি আর শোষণ ছাড়া বাংলাকে কিছুই দেননি। আর বাঙালি হিন্দুদের বঞ্চনার আরেকটি বড় উদাহরণ হলো মুসলিমদের জন্য ওবিসি সংরক্ষণ। আপনার ভাগের চাকরি কেড়ে নিয়ে তিনি মুসলিমদের দিচ্ছেন। ওবিসি মামলা হওয়ার পর ঘুরপথে মুসলিমদের সংরক্ষণ দিতে ইডাব্লিউএস সংরক্ষণেও হিন্দুদের বঞ্চিত করছেন তিনি। মানে যে 10% সংরক্ষণে জেনারেল হিন্দুদের পাওয়ার কথা, সেই জায়গাটাকেও বঞ্চিত করে ঘুরপথে চাকরি দেওয়ার জন্য এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের চান্স পাইয়ে দেওয়ার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হচ্ছে মুসলিমদের। পরিশেষে একটা তথ্য দিয়ে রাখি, শুধু বিজেপি শাসিত রাজ্যেই নয়, গোটা দেশেই অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তারের ঘটনা ঘটছে। তামিলনাড়ু, কেরালায় সবচেয়ে বেশি এই ধরনের রিপোর্ট পাওয়া গিয়েছে, কারণ সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে গেছে। তাহলে তামিলনাড়ু এবং কেরালা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? মানে তারা ইন্ডি জোটের সঙ্গী বলেই কি মনে হয় আপনাদের? আর কীভাবে আমাদের বঞ্চিত করছে তৃণমূল সরকার, জানান আমাদের কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।